মানুষকে তো 15 বছর ধরে মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছিল, তাদের তো বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আমার এই অফিসটাতে কি না আসছে, ফ্ল্যাট 5 জনকে বিক্রি করা হয়েছে সেটা আসছে, পুয়োর মেটেরিয়াল দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এতদিন বলতে পারেননি, ফ্ল্যাট ওনার প্রতিবাদ করছেন। কালকে দেখছি একজন বলছে পরেশ পাল স্ট্রেচারে করে নামছে, 5-এ ডিম না ছোড়া হয়। এগুলো কি জানেন তো, মানুষের পুঞ্জীভূত রাগ। 15 বছর ধরে শুধু লুট করেছে এই সরকার। মা মাটি মানুষ এই নাম করে সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন মায়েরা, আর মাটি হয়েছে রক্তাক্ত। যে জাহাঙ্গীর হাফ প্যান্ট পরে দড়ি পরে হাঁটছে, এই তৃণমূলের 15 বছরের তৈরি করা প্রতিটা মাস্তান, প্রতিটা গুন্ডা, প্রতিটা তোলাবাজকে এইভাবে হাফ প্যান্ট পরিয়ে দড়ি ধরে ঘোরানো হবে। মানুষকে দেখাবো আমরা এই দৃশ্য, যে যারা এতদিন ধরে মানুষকে নিপীড়ন করলো তাদের শাস্তি পশ্চিমবঙ্গ সরকার এইভাবে দেবে। সঙ্গ তাতে বিলাসবহুল বেডরুম, বিলাসবহুল কলেজেও তো তাই। কারা যেতে বাধ্য হতো, শুধু যেত কারা বললেই কিন্তু হবে না। আমি আমার অনেক বোনেদের বলবো, নির্ভয় মুখ খোল ভাই, নির্ভয় মুখ খোল। পচা টমেটো কখন ছড়ে? ঘেন্নায়। তাই তৃণমূলের নেতাদের দেখলেই মানুষ ঘেন্নায় ডিম ছুটছে। এখন এটা আমরা কি করতে পারি? কাঠা প্রতি 3 লাখ, মানে আপনি অবাক হবেন না যদি 1000 কোটি টাকার স্ক্যাম 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতার বিরুদ্ধে থাকে, আপনারা অবাক হবেন না। এ টাকা কোথা থেকে? একটা কাউন্সিলরের কত রোজগার? ট্রাইব টিভিতে তখন তোমাদের এই প্রজেক্টটা, তোমাদের সেই সময় যিনি ওনার ছিলেন তিনি আগ্রহ রেখেছিলেন যে আমরা যাতে, যারা আমরা ইন্ডাস্ট্রির থেকে বিলং করি, আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ, ভারতীয় জনতা পার্টিতে নেতৃত্বে আছি, আমরা যেন এই নিয়ে কথা বলি। এবং আমরা কথা বলেছিলাম সেটা যে সত্য ছিল তা প্রমাণ হলো যেদিন স্বরূপ বিশ্বাস জেলখানায় গেল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন, ফলাফল বেরিয়ে গেছে। 1 মাসের উপর হয়ে গেছে নতুন বাংলায় প্রথমবার বিজেপি সরকার এসছে। এসেই কিন্তু একদম টি20 খেলা যখন হয়, আপনারা প্রত্যেকে জানেন, সেই রকম কিন্তু রাজ্য সরকারও, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানুষদের জন্য কাজ শুরু করে দিয়েছে। তো এই যে বিজেপি সরকার প্রথমবার বাংলা এলো, এই এতগুলো সিটের মধ্যে 294টার মধ্যে যাদবপুর সিট নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন ছিল। ভোটের আগে অনেক প্রশ্ন ছিল যে যাদবপুরে পদ্মফুল কি ফুটবে, মানুষ পরিবর্তন চেয়েছিল, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু শেষ পর্যন্ত যাদবপুরেও কিন্তু পদ্ম ফুটলো। বাম জমানার যাদবপুর, বামের নাকি বেশ, সেখানে কিন্তু পদ্ম ফুটল। এবং যিনি ফোটালেন তাকে আপনারা আমাদের চ্যানেলে, তখন ট্রাইব টিভি বাংলা ছিল, যে বিশেষ অনুষ্ঠান করেছিলাম, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের দাদাগিরি, বিশেষ করে স্বরূপ বিশ্বাসের বিশ্বাসে অবিশ্বাস, তাকে রেখেছিলেন। তিনি না থাকলে হয়তো আমরা সেই সেগমেন্ট সঠিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারতাম না। বুঝে গেছেন কার কথা বলছি, অনেকে ছিলেন যদিও সেই সিরিজে। শর্বরী মুখার্জি আমার পাশে বসে আছেন, যাদবপুরের এমএলএ এবং আপনাদের খুব পরিচিত মানুষ, আপনার প্রত্যেকে চেনেন। শর্বরী অভিনেত্রী শুধু নন, আপনাদের খুব কাছের মানুষ। শর্বরী, আপনাকে KTV বাংলায় অনেক কনগ্রাচুলেশনস এবং অনেক শুভকামনা। আপনি এখন এমএলএ, অনেক কাজ সামনে। প্রথমেই জিজ্ঞেস করি শর্বরী, যে আমি এখানে যখন বসে আছি আপনার অফিসের বাইরে, তোলাবাজি আর একটা রূপ দেখলাম, প্রমোটার এরকম প্রচুর আপনারা জানেন, একটা ফ্ল্যাটকে 5 জনকে সেল করছে। এটা কি করে হয় শর্বরী? এবং এই তো বিরাট নেক্সাস, বলুন। না, এই নেক্সাসের জন্যেই তো আজকে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, রানা ঠাকুর জেলখানার ভেতর। এর জন্যেই তো 101 নম্বরের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত জেলখানার ভেতর। 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ডান হাত বাপ্পা লোধ জেলখানার ভেতর। 101 নম্বর ওয়ার্ডে বাপ্পা দাশগুপ্তর ডান হাত সৌরভ ঘোষ জেলখানার ভেতর, এবং বাকিরা কিউতে। আমি বলছি
একদম নিশ্চিন্তে বলছি, কারণ মানুষ যেভাবে কমপ্লেন করছে, মানুষকে তো 15 বছর ধরে মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছিল, তাদের তো বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের সঙ্গে অন্যায় হতো কিন্তু তারা মুখ ফুটে সেটা বলতে পারতেন না। আমার এই অফিসটাতে কি না আসছে, মানে একই ফ্ল্যাট 5 জনকে বিক্রি করা হয়েছে সেটা আসছে, মানে প্রচণ্ড পুয়ার মেটেরিয়াল দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এতদিন বলতে পারেননি, ফ্ল্যাট ওনার প্রতিবাদ করছেন যে না আমরা এরম পুয়ার মেটেরিয়াল দিয়ে ফ্ল্যাট বানাতে দেব না, কারণ যারা সেই ফ্ল্যাটটা কিনবেন তারা কষ্ট করে বাড়িটা কিনবেন, মানুষের সঙ্গে প্রতারণা হতে দেব না, তারা এই প্রতিবাদ করছেন যেটা তারা এতদিন পারেননি। এছাড়া গতকাল একজন মহিলা এসেছিলেন, তিনি বলছেন তার হাজব্যান্ড তার উপর নির্মম অত্যাচার করে চলেছে 2013 সাল থেকে টানা। তিনি নানাভাবে কমপ্লেন করেছেন, থানায় গেছেন, কোথাও থেকে কোনো রকম সদ উত্তর তিনি পাননি। এমন অনেক মা আসছেন, এমন অনেক মেয়ে আসছে যার বাবা মা নেই, তার ভাই তার পুরো সম্পত্তি কেড়ে নিয়েছে এবং মেয়েটি মানে বিধবা হবার পর 2টো বাচ্চা নিয়ে অলমোস্ট রাস্তায়। তো এই যে এত মানুষ আমার কাছে এসে পৌঁছচ্ছে, তারা কমপ্লেন করছে, সেই কমপ্লেনগুলো আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেই কমপ্লেনগুলোকে আমরা এমনভাবে মানে প্রেশারাইজ করছি যে নিতেই হবে কমপ্লেন, এবং সেই কমপ্লেনের এগেনস্টে চার্জ তৈরি হচ্ছে, সেই কমপ্লেনের এগেনস্টে কেস হচ্ছে, সেই কমপ্লেনের এগেনস্টে থানায় যাচ্ছে কাউন্সিলররা। আমাদের ইতিমধ্যে আমাদের 10টা ওয়ার্ড, তার 2 জন কাউন্সিলর ভেতরে, বাকি 8 জন কিউতে, এবং আমি আপনাদের বলছি এই 8 জন কাউন্সিলর সম্পর্কে ভুরি ভুরি কমপ্লেন, মানে কেউ বাদ নেই। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন আছেন, তাদের জন্যে একদম কমপ্লিট যে পদ্ধতি চলছে তাতে খুব দ্রুত আপনারা সপ্তাহ 1.5-এর মধ্যে আবার 2 জনকে ভেতরে দেখবেন। এবং আমাকে বিভিন্ন মানুষজন যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক, এইবারের নির্বাচনে তো এরকম হয়েছে যে 80 বছরের ঊর্ধ্ব মানুষ লাঠি হাতে ভোট দিয়েছেন, এবং ভোট দিয়েছেন শুধু নয় শান্তনু, ভোট দেবার পর আমাকে দেখতে পেয়ে আমার মাথায় হাত রেখে বলেছেন যে জীবনে কোনো দিন অন্য মানে কাস্তে হাতুড়ি ছাড়া কোথাও ভোট দিইনি, এই প্রথমবার তোমাকে ভোট দিয়েছি। আমি এক ভদ্রমহিলার সঙ্গে মিট করলাম ভোটের দিন হুইল চেয়ারে, তিনি যাচ্ছেন 109 নম্বর ওয়ার্ডে, তো তার চেয়ারটা উঠছিল না, তো আমি পেছন থেকে একটু পুশ করাই চেয়ারটা, উনি আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন আরে তোমাকেই তো ভোট দেবো, বয়স্ক একজন মহিলা, তোমাকেই ভোট দিতে এসছি। আমি তাড়াতাড়ি বললাম চুপ করুন এরকম বলতে নেই। তো মানুষের উচ্ছ্বাস, মানুষের যে পজিটিভ মানে পজিটিভ এনার্জি আমি দেখেছিলাম আমার প্রচার চলাকালীন, তাতে আমরা বুঝতে পারছিলাম যে এরম একটা হবে, এবং সেই মানুষের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেই প্রত্যাশার জন্যেই কিন্তু আমার অফিসের যে টিমটা কাজ করছে। আপনারা এক্ষুনি আমার অফিসে বসে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন ময়ূক ভট্টাচার্য, যিনি আমার সমস্ত এই দিকগুলো সামলাচ্ছেন, মানে বিভিন্ন কেস, বিভিন্ন মানে লোক কমপ্লেন নিয়ে আসছে এবং ঠান্ডা মাথায় সেগুলোকে দেখে শুনে এবং কড়াভাবে তার ব্যবস্থা নেওয়া, এটা আমাদের চলছে। দেখুন, আমি যাদবপুরের মানুষের কাছে অঙ্গীকার করেছিলাম যে আমরা বেশ কিছু মানে যা ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আছে সে তো আছেই, কিন্তু এছাড়া আমার তরফ থেকে কিছু অঙ্গীকার ছিল যাদবপুরের মানুষের জন্যে, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলো, যাদবপুর যেটাতে দারুণ, এবং সংস্কৃতি, যাদবপুরকে পীঠস্থান বলা হয়। তো আমরা অলরেডি সিএমওতে, ডিএম স্যারকে, আমাদের কমিশনার ম্যামকে জানানো, এবং যেদিন আমাদের রিভিউ মিটিং হয়েছিল বিধায়কদের নিয়ে সিএম স্যারের, আমি সেখানেও যে আমাদের বাঘাযতীন হাসপাতাল এবং বিজয়গড় হাসপাতাল, এই দুটো হাসপাতালের বাঘাযতীন হাসপাতালের সুপার
সম্রাট চৌধুরী এবং বিজয়গড় হাসপাতালের যিনি ডেপুটি সুপার ম্যাম এবং আরও যারা পদাধিকারী আছেন তাদের সঙ্গে যেভাবে আমার কথা হয়েছে তাতে আমরাও যেমন চাই হাসপাতালও তেমনই চাইছে যে সুন্দর করে এমন একটা পরিবেশ তৈরি করা, এমন একটা হাসপাতালটার এমন একটা মান তৈরি করা যাতে যাদবপুর আত্মনির্ভর হয়ে উঠতে পারে, যাদবপুরের মানুষকে যেন অন্য কোনো হাসপাতালে যেতে না হয়। আমরা সেটা দেখছি। একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই 109 নম্বর ওয়ার্ডে, তুমি ভাবতে পারো? 1 লক্ষের উপর মানুষ, ছেলে মেয়েদের, স্পেশালি মেয়েদের পড়াশুনোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে স্কুল নেই বলে। আমরা ডিএমের সঙ্গে কথা বলেছি, আমরা কমিশনার ম্যামের সঙ্গে কথা বলেছি, ওনারা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলছে এবং আমি এরপরে জগন্নাথদার সঙ্গে পার্সোনালি কথা বলবো। আমরা এই উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হচ্ছে, আমাদের অলরেডি কয়েকদিনের মধ্যে অ্যাফিলিয়েশন পেয়ে যাবে, ফলে আমরা 109 নম্বর ওয়ার্ডে উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হচ্ছে। এছাড়া ধরুন আমার বাঘাযতীন হাসপাতালে আমরা এইচপিভি টিকাকরণ চলছে। আমার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আলাদা করে আমরা ক্যাম্প করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চলছে। আমরা মানুষকে পরিষেবা দেবার চেষ্টা করছি। বেসরকারি কিন্তু দুটো জিনিস আপনাকে বাংলার মানুষকে বলতে হবে। আমাদের ইন্টারভিউ যারা নিচ্ছে, আপনার যারা সহকর্মী এমএলএস হয়েছেন, আপনি ডিমের কনসেপ্ট কিন্তু বদলে গেছে। মানুষ কত রকম বলুন তো। আপনার ডিম খেতে ভালোবাসেন, আমিও খেতে ভালোবাসি, স্বপনদা ক্যামেরাতে আছেন সেও ভালোবাসেন। এই ডিম থেরাপিটা কিন্তু আপনারা নিয়ে এলেন কনসেপ্টটা, আর তার সাথে দলটাই তুলে দিলেন। প্রায় 15 বছর বাংলায় শাসন করলো সর্বরী, কি হচ্ছে? আপনারা এটা কেন করলেন? কালকে দেখছি একজন বলছে পরেশ পাল স্ট্রেচারে করে নামছে, 5-এর ডিম না ছোড়া হয়। আসলে দেখুন এগুলো কি জানেন তো, মানুষের পুঞ্জীভূত রাগ। 15 বছর ধরে শুধু লুট করেছে এই সরকার। মানুষের কি হয়েছে বলুন তো? মা মাটি মানুষ এই নাম করে সবথেকে বেশি নির্যাতিত হয়েছেন মায়েরা, সবথেকে বেশি অত্যাচারিত হয়েছেন মায়েরা, সবথেকে বেশি প্রতারিত হয়েছে মানুষ, আর মাটি হয়েছে রক্তাক্ত। এই কথা আমি আপনাদের বারবার বলেছি। আমি বিভিন্ন চ্যানেলে, যখন আমরা বিরোধিতায় জায়গায় ছিলাম, আমি বিভিন্ন চ্যানেলে বলেছি যে মানুষ কিন্তু এর বদলা নেবে, সময় আসুক মানুষের বদলা নেবে। এবং যেভাবে ছুঁড়ে ফেলে দিল, জাস্ট ছুঁড়ে ফেলে দিল। আসলে এরা ভেবেছিল জানেন অমর অক্ষয়, তৃণমূল ভেবেছিল অমর অক্ষয়। আজকে তারা বুঝতে পারছে যে পরিস্থিতিটা কি। আজকে তৃণমূলের অভ্যন্তরে কে বেশি তৃণমূল সেই অনুযায়ী মার হচ্ছে কিন্তু নিজেদের মধ্যে। এই যে সেদিন আমি দেখলাম যে তৃণমূলের স্বঘোষিত যুবরাজ বলে যিনি নিজেকে মনে করতেন, তোলাবাজ, পাথর চুরি, কয়লা চুরি, গরু চুরি, বিভিন্ন রকমের প্রকল্প চুরি অভিষেক ব্যানার্জি, তিনি মার খাচ্ছেন কোথায়? সোনারপুরে। কারা মারছেন? তৃণমূল। সেই তৃণমূল যারা মারছেন তারা কোন তৃণমূল? তারা আবার লাভলি মিত্র তৃণমূল। মানে বিষয়টা হয়ে গেছে লাভলি মিত্র তৃণমূল, অভিষেকের তৃণমূল, মমতা ব্যানার্জির তৃণমূল। এই 3 যে তৃণমূল, কে বেশি পেয়েছিস বল? কেন তুই বেশি পেলি? আমি কেন কম পেলাম? তাহলে তোকে পিটবো। এই হচ্ছে পরিস্থিতি। আসলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 15 বছর ধরে মানুষকে যেভাবে প্রতারণা করলো এই মানে প্রাক্তন সরকার, কালো কালিতে লেখা থাকলো এদের নাম, কালো কালিতে। ডিমটা নিয়ে আপনি কি বলবেন? ডিম ছড়ছে তো। এটা কি বললাম আমি? এইটা দেখুন, মানুষ কখন ডিম, পচা টমেটো কখন ছোড়ে? ঘেন্নায়। তাই তৃণমূলের নেতাদের দেখলেই মানুষ ঘেন্নায় ডিম ছুটছে। এখন এটা আমরা কি করতে পারি বলুন? আমরা কি করতে পারি? আপনি বলতে পারবেন না বিজেপির কোনো ছেলে গিয়ে ডিম ছুটছে না? এই যে এতগুলো কাউন্সিলর ভেতরে, আমার বিধানসভা থেকে 2টো কাউন্সিলর ভেতরে বিজেপির যারা পদাধিকারী বলুন, সমর্থক বলুন, তারা কেউ ডিম ছুঁড়েছে? ছোড়েনি। আপনি ডিম ছুঁড়েছেন সেই ভিডিওটা দেখবেন। মানুষ, সাধারণ মানুষ যাদেরকে ঠকিয়েছে এই কাউন্সিলররা দিনের পর দিন, কাঠা প্রতি 3 লাখ ছিল। এবং এইটা আপনি 109 নম্বর ওয়ার্ড, পৌর মাতা, এই 103 নম্বর ওয়ার্ডে একটা হাতিবাড়ি। আরে ভাই, কোত্থেকে পেয়েছেন এত টাকা? বলতে হবে তো, কোত্থেকে লুট করলেন এত টাকা?
মানে আপনি অবাক হবেন না যদি 1000 কোটি টাকার স্ক্যাম 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতার বিরুদ্ধে থাকে, আপনারা অবাক হবেন না। এ টাকা কোথা থেকে? একটা কাউন্সিলরের কত রোজগার? এই তো যখন 106-এর কাউন্সিলর ধরা পড়ল, তখন জনে জনে এসে আমার এই অফিসে জনে জনে এসে বলছেন যে যারা ডেভেলপার তাদেরকে কি নির্মমভাবে তাদের কাছ থেকে তাদের রক্ত চোষা হতো, কি নির্মমভাবে। তো বলছে, তো আমি আমার এই অফিস থেকে বারবার, আপনাদের চ্যানেল থেকেও বারবার আমি যাদবপুরের প্রতিটা অধিবাসীকে বলছি, এই 15 বছর যা সহ্য করেছেন একদম তার উদ্গীরণ হোক, যা সহ্য করেছেন মুখ ফুটে বলুন, এবং আপনাদের করা কমপ্লেনের কে হাতিয়ার করে এই প্রত্যেকটা ক্রিমিনালকে জেলের ভেতর ভরব, প্রত্যেকটা ক্রিমিনালকে। শুধু আপনারা মুখ খুলুন, আপনারা কথা বলুন, আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে, আপনারা কথা বলুন। সর্বদি শেষের দিকে তাহলে মানুষ কিন্তু স্বাধীনতা পেয়েছে, আবার পুনরায় স্বাধীনতা পেয়েছে, আপনার রিয়াকশন নেব। পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবস, পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবস 4 মে, পশ্চিমবঙ্গের মানুষ এটা বলেছে যে উফ আমরা স্বাধীন হলাম। কত মানুষ দেখুন, যাদবপুরে আমি যখন আমার নাম বেরোলো তখন আমায় যারা খুব ভালোবাসে তারা একটু শঙ্কা প্রকাশ করেছিল, যারা আমায় খুব ভালোবাসে তারা বলে, হ্যাঁ, তারা বলেছিল যে দিদি হবে তো, দিদি পারবে তো, এটা বলেছিল। তো আমার যে মানে ধরুন আমি যে স্ট্র্যাটেজিতে যেতা, আমার যিনি ইলেকশন এজেন্ট ছিলেন, আপনি জানেন অভিজিৎ দাকে, ইলেকশন এজেন্ট ছিলেন, চিফ ইলেকশন এজেন্ট ছিলেন অভিজিৎ দা, এবং আমার যে একটা মানে দুর্ভেদ্য টিম তৈরি হয়েছিল, মানে যারা নাছোড়বান্দা, তারা একটাই তাদের লক্ষ্য ছিল জিততে হবে। এও হয়েছিল অনেক, মানে ধরুন এমনও হয়েছিল যে দলের অভ্যন্তরেও কেউ কেউ নানা রকমভাবে স্যাবোটেজ করার চেষ্টা, এটা হয়েছিল, কিন্তু এটা পারেনি তারা। কেন পারেনি? তার কারণ হচ্ছে যে আমাদের যে একটা দুর্ভেদ্য বলয় তৈরি করা হয়েছিল, সেই বলয়টাকে কেউ ভেদ করতে পারেনি, সেইটা ভেদ করা যায়নি। আর এছাড়া মানুষের একটা ভীষণ মানে অভিব্যক্তি আমরা দেখতে পেয়েছিলাম। ফলে যেদিন ভোট 29শে এপ্রিল 8:30 নাগাদ আমার প্রেসিডেন্ট, আমার আইডল, আমার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি আমায় ফোন করলেন 8:30 নাগাদ। তো বললেন যে কি মনে হচ্ছে। তা আমি বললাম দাদা 25 থেকে 30 হাজার ভোটের লিড হবে। শুনে খানিক চুপ, মানে ওটাকে একটা ইম্পর্ট্যান্ট পজ বলে, আমরা অভিনয়ে বলি যে কোনো সংলাপ খুব সুন্দর হয় যখন তাতে একটা পজ থাকে, রাইট? তো একটা ইম্পর্ট্যান্ট পজ নিলেন শ্রমিকদা, তারপর বললেন ঠিক বলছো? আলম যে দেখে নিও দাদা, তুমি দেখে নিও। 4 তারিখ কাউন্টিং, 1,06,992টা ভোট পাওয়া এবং 28,000 ভোটের লিড। তো 25 থেকে 30 বলেছি, 28,000 ভোটে লিড হয়েছে। তো আমি আমার গুরু, আমি একজন পড়াশুনো করা ছাত্রী, আমার গুরু আমাকে প্রশ্ন করেছিলেন যে কেমন হলো পরীক্ষা। আমি তাকে একটা রেজাল্ট বলেছিলাম এবং রেজাল্টের দিন আমি তাকে সেটাই দিয়েছিলাম যেটা আমি তাকে বলেছিলাম। তাতে আমার বিশ্বাস যে ওনার আমার প্রতি কনফিডেন্স বেড়েছে, ওনার আমার প্রতি আস্থা বেড়েছে, এবং আমি ভারতীয় জনতা পার্টির একজন অনুগত সৈনিক। আমি দল ছাড়া কিচ্ছু বুঝি না, আমার কাছে সব সময় দল আগে, যার জন্যে যে নির্দেশ আমার রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছেন যে কোনো রকমভাবে বিজেপির অভ্যন্তরে সেই কোনো কাজ হবে না যা তৃণমূলের অনুকরণে, তৃণমূলীকরণ হবে না বিজেপি, এই কথাটা যে বারবার বলছেন, আমরা এটাকে একেবারে আমাদের কাছে এটা বেদ বাক্য। আমার বিধানসভায় আমি কোনোভাবে তৃণমূলাইজ হতে দেব না। আমার বিধানসভায় আমি কোনো তৃণমূলকে ভেতরে ঢুকতে দেব না। আমার বিধানসভায় আমি যে আমার দলের অভ্যন্তরে থেকে যদি কেউ তৃণমূলীকরণ করেন, কেউ যদি মনে করেন যে আপনার আচার আচরণটা আপনি তৃণমূলের মতন করে আপনি ধুমকি চুমকি দিয়ে বেড়াবেন, তোলা তুলবেন, গিয়ে আমাদের যেটা বারবার আমার রাজ্য সভাপতি বলছেন যে আমরা ইউনিয়ন করতে পারি না, তাই আমি যদি শুনি
যে অটো ইউনিয়নে, রিক্সা ইউনিয়নে, ট্যাক্সি ইউনিয়নে, বাজারে গিয়ে, হাসপাতালের সামনে গিয়ে তোলবার চেষ্টা হচ্ছে, আমি কিন্তু তার জন্যে কঠিনতম স্টেপ নেব, কঠিনতম স্টেপ নেব, সে যত বড় নেতৃত্বই হোক, কঠিনতম স্টেপ নেব। সুতরাং আমি আমার দলের কাছে দায়বদ্ধ, আমার দলের প্রতি আমি 100 টাইমস অনুগত। দলের দেখানো নির্দেশ, আমার রাজ্য সভাপতি, আমার আদরণীয় মুখ্যমন্ত্রীর দেখানো নির্দেশে আমার কাজ করছি আমি। আমার বিশ্বাস যাদবপুরের মানুষ যে আস্থা আমার উপর রেখেছেন, আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবারও বারবার যে অঙ্গীকার করেছি যাদবপুরের মানুষের জন্যে, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি যাদবপুরের মানুষের জন্যে সেই অঙ্গীকার রাখবো। আমি কথা দিলাম আপনাদের, যে যে কথা দিয়েছি সেই প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। সর্বদি লাস্ট দুটো প্রশ্ন, এখন শেষ হয়নি? না আমি লাস্ট দুটো প্রশ্ন আপনাকে করি। প্রথম হচ্ছে এই যে ফলতার সো কল্ড জাহাঙ্গীর, হ্যাঁ, পুষ্পা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মার্চ করাচ্ছে, একটা ছোটো রিয়াকশন নেবো। আর তার সাথে শেষ প্রশ্নটা করব, বিশ্বাসে অবিশ্বাস আপনি পাপিয়াদি ছাড়া কিন্তু সম্ভব ছিল না, যদিও চ্যানেলের নাম তখন ট্রাইবস টিভি বাংলা ছিল। সেই অ্যাসপেক্টে টলিপাড়ায় ইনিশিয়ালি আপনি এত ব্যস্ততার মধ্যে একটু কম দেখা যাচ্ছে, কারণ এখন তো একদম মুক্ত সব কিছু। আপনার রিয়াকশন? না, প্রথমটা বলি যে জাহাঙ্গীর হাফ প্যান্ট পরে দড়ি পরে হাঁটছে, প্রতিটা জাহাঙ্গীর, একটা জাহাঙ্গীর নয়। এই তৃণমূলের 15 বছরের তৈরি করা প্রতিটা মাস্তান, প্রতিটা গুন্ডা, প্রতিটা তোলাবাজকে এইভাবে হাফ প্যান্ট পরিয়ে দড়ি ধরে ঘোরানো হবে। তৈরি থাকুন আপনারা, মানুষকে দেখাবো আমরা এই দৃশ্য, যে যারা এতদিন ধরে মানুষকে নিপীড়ন করলো তাদের শাস্তি পশ্চিমবঙ্গ সরকার এইভাবে দেবে। আর যে কথাটা তুমি বললে শেষ, সেটা হচ্ছে বিশ্বাসে অবিশ্বাস। নিশ্চয়ই ট্রাইব টিভিতে তখন তোমাদের এই প্রজেক্টটা, তোমাদের সেই সময় যিনি ওনার ছিলেন তিনিও আগ্রহ রেখেছিলেন, তিনি আছেন এখনও, তোমাদের চ্যানেল চেঞ্জ হয়েছে, তিনি আগ্রহ রেখেছিলেন যে আমরা যাতে, যারা আমরা ইন্ডাস্ট্রির থেকে বিলং করি, আমরা যারা ইন্ডাস্ট্রির মানুষ, ভারতীয় জনতা পার্টিতে নেতৃত্বে আছি, আমরা যেন এই নিয়ে কথা বলি। এবং আমরা কথা যে বলেছিলাম সেটা যে সত্য ছিল তা প্রমাণ হলো যেদিন স্বরূপ বিশ্বাস জেলখানায় গেল। এবং আমি শুধু একজন জেলখানায় গেল বলে নয়, পরের জনেরও এই রকমই শাস্তি হোক, উদাহরণযোগ্য শাস্তি পাক, আমি তো সেটাও আমার সরকারের কাছে আবেদন করব। কারণ অনেক মানুষের চোখের জল আছে, অনেক মানুষের। আমি সেদিনও বলেছিলাম যে টেকনিশিয়ান ভাইয়েরা, তারা যদি তৃণমূলের মিটিংয়ে মিছিলে যেতে না চায়, তাদেরকে বলতো কার্ড নিয়ে ইউনিয়ন অফিসে আসবি। বলেছিলাম তোমায়, আমি বলেছিলাম। যারা হেয়ার ড্রেসার বোনগুলো, তাদেরকে রীতিমতন হেনস্থা করা হতো। এবং দেখো, অশ্লীলতা শুধু যে শরীরে হয় তা তো না, অশ্লীলতা আচরণেও হয়, আত্মাতেও হয়। ফলে এমন ধরনের কথা বলা হতো, এমন ধরনের আচরণ করা হতো, এমন ধরনের ডবল মিনিং কথা বলা হতো, যাতে মেয়েগুলো লজ্জা পেত, অপমানিত হতো। আমার কাছে যখন কাঁদতো, আমি যখন বলতাম মুখ খুলে কথা বল, কিংবা আমাকে বল, আমি চ্যানেলে বলি, ভয় পেত। তুমি জানো, তোমার সঙ্গে এরকম অনেকের কথা হয়েছে, করেছিল যারা ভয় পেয়েছিল। তার কারণ পেটের রুজি শান্তনু, প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছে, কার্ড ক্যান্সেল হয়ে গেলে তারা খাবে কি? আমি একটা মানুষ, 5 বছর আমার কাজ কেড়ে নিয়েছিল, 5 বছর আমি শুটিং করতে পারিনি, দিনের পর দিন আমার কাজ ছিল না, দিনের পর দিন আমি টিউশন করতাম। আমি কিভাবে বেঁচে থেকেছি আমার পরিবার জানে, আমি কিভাবে বেঁচে থেকেছিলাম, কিন্তু মাথা নত করিনি, মেরুদণ্ড বেঁকাইনি। আমার মনে হয়েছিল ঠিক আছে, কাজ করতে দেবে না তোমরা, আমার এই পুরো সময়টা আমি আমার দলকে দেব এবং উৎখাত করব এদেরকে। আজকে আমরা আমাদের লক্ষ্যে আমরা দাঁড়িয়েছি। এবং আমি এখনও তোমার চ্যানেলের হয়ে বলছি যে এই যে আমাদের ক্লাবটার কী নাম, আমাদের আলিপুরে, নিউ আলিপুরে সুরুচি সংঘ, প্রশ্নটা করতাম, ক্লাবের পেছনে বেডরুম, না সুরুচি সংঘ, তাতে বিলাসবহুল বেডরুম, বিলাসবহুল কলেজেও তো তাই। কারা যেতে বাধ্য হতো। শুধু যেত কারা বললেই কিন্তু হবে না, কিছু আছে যারা যেতে বাধ্য হতো।
তারা মুখ খুলো। আমি আমার অনেক বোনেদের বলবো, নির্ভয় মুখ খোল ভাই, নির্ভয় মুখ খোল। তোদের বলা কথাতে এই দুই ভাইয়ের যে কালো কাজ তা যেন মানুষের সামনে আসে। নির্ভয় মুখ খোল। আর দ্বিতীয় কথা যেটা তুমি বললে, কলেজে কি পাওয়া যাচ্ছে? ইঁদুরে খাওয়া, উইয়ে খাওয়া নোটের বান্ডিল, মদের বোতল, কন্ডোমের প্যাকেট। হ্যাঁ, কলেজে পাওয়া যাবে এগুলো? আসলে কেন পাওয়া যাবে না? এডুকেশনের নতুন ডেফিনেশন। না, কারণ অভিষেক ব্যানার্জির তৈরি করা লাল চুল কানে দুল যুব তৃণমূল, এই মনোজিৎ মডেল, দাউদ আমন মোল্লা মডেল, যে দাউদ আমন মোল্লা যোগেশচন্দ্র কলেজের সামনে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে একটি মেয়ে সম্পর্কে বলেছিল যে আমরা 150 টাকায় একে বেচে দেব। এত বড় সাহস, এই কথা বলেছিল এই মনোজিতরা কলেজ ইউনিয়ন রুমে মেয়েদের ডেকে শ্লীলতাহানি করেছে। তো গত 15 বছর ধরে কলেজে সেই জন্যেই কন্ডোম পাওয়া যাচ্ছে, মদের বোতল পাওয়া যাচ্ছে, টাকার বান্ডিল পাওয়া যাচ্ছে। 15 বছর ধরে এই তৃণমূলের যা নোংরামি সবটা প্রকাশ হয়েছে। তাই মানুষের কাছে এখন পুরোটা সামনে এসে গেছে। আমি আপনাদের আবারও বলবো, আসুন প্রতিবাদ করুন, কমপ্লেন করুন। আপনাদের প্রতিবাদের জোরে তৃণমূলের সর্বস্তরের যারা গুন্ডামি করেছে, নোংরামি করেছে, এক্সটর্শন করেছে, অপমান করেছে, ধুমকি দিয়েছে, তারা প্রত্যেকে যেন গারদের পিছনে যায়। আপনারাই জনতা জনার্দন, আপনারাই পারেন এই নোংরা তৃণমূলকে গারদের ভেতরে পুড়ে দিতে। আমি আপনাদের শুধু এই অনুরোধ, যাদবপুরের মানুষকে এই অনুরোধ করব। সর্বদি অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন শর্বরী মুখার্জি, বিস্ফোরক শর্বরী মুখার্জি। আগেও দেখেছেন আমরা যখন বিশ্বাসী অবিশ্বাস সিরিজ করেছিলাম। আর যাদবপুরবাসীর কাছে কিন্তু পরিষ্কার বার্তা, সব কিছুই কভার করলাম আমাদের আজকের ইন্টারভিউতে। আপনারা শুনলেন, আপনার যাদবপুরে যারা থাকেন তারা বিশেষ করে তাদের বিধায়কের কাছ থেকে একদম পরিষ্কার বার্তা পেয়ে গেলেন আগামী দিনে কিভাবে আসবেন। এবং সব সময় আমরা যখন বসে আছি, প্রচুর মানুষ অপেক্ষা করছেন দিদির জন্য, তার সাথে কথা বলার জন্য, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সিরিজ চলতে থাকবে ইন্টারভিউর। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু, KTV বাংলা, সন্তোষপুর।